ডিভোর্সের কথা বলতেই শ্বশুরবাড়ির লোকের সামনে বাবা সরাসরি বললেন, ডিভোর্সের পর আমার বাড়িতে উঠতে পারবি না, আর কোনো দায়িত্ব আমি নেব না। ভরা লোকের সামনে বলায় খটকা লাগলেও আমি মোটেও অবাক হইনি। তিনি ছিলেন আমার স্বামীর মতো এক স্বৈরাচার জালিম, যার পরিণত হিসাবে কম বয়সে মাবিহীন জীবন কাটাতে হয়েছে। ভাগ্যিস আমার ইনকাম সোর্স ছিল, না হলে পরে থাকতে হতো দুনিয়ার জাহান্নামে। আমি নিজের সিদ্ধান্ত অটল রইলাম, ভরা আসরে বললাম, আমাকে দায়িত্ব নিতে হবে না, আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারবো। শুনে বাবার মুখটা আরো থমথমে হলো, দেখে বোঝা যাচ্ছে আমার উপর ভীষণ রেগে। আমি সেসবে পাত্তা দিলাম না, ওনার রাগ ধুয়ে উনি পানি খাক। পাশ থেকে কেউ বলল, বাবার উপরে কিভাবে কথা বলতেছে দেখছেন, বেয়াদব মেয়ে, এইসব মেয়েদের সংসার টিকে না। কথা শুনে আমার মোটেও খারাপ লাগলো না, আমি হাসলাম ক্ষীণ, সেটাতেও আমার দোষ হলো। শুনতে হলো, দেখ আবার নির্লজ্জের মতো হাসতেছে। আমি কাউকে কৈফিয়ত দিলাম না, বাইরে থেকে না হয় ভালোই দেখলো, কিন্তু ঘরের ভিতরে কথা জানবে কিভাবে? না জেনে কি সুন্দর তারা মন্তব্য করছে, করুক, এতে শান্তি পেলে করুক তারা। আমি আমার সিদ্ধান্ত কোনোভাবে পরিবর্তন করব না। আমার মা যে ভুল করেছিল আমি সেই ভুল করব না। আমার বিয়ের সবে 8 মাস হবে, মাত্র 8 মাস, 1 বছরও হয়নি। বিয়ের প্রথমে ভালোই চলছিল, মানুষটাকে ভালোই মনে হয়েছিল, কিন্তু 1.5 মাস পেরোতে হুট করে কথা কাটাকাটি সে আমাকে থাপ্পড় মারলো। তখনও ছিলাম নতুন বউ, গায়ে লেগেছিল বেশ, কিন্তু নিজেকে মানিয়ে নিলাম। এই সান্ত্বনা দিয়ে সংসারে ওই একটু একটু হয়েই থাকে। আমার শাশুড়ি আম্মা দেখে বুঝতে পারছিলেন আমাদের মাঝে কিছু হয়েছে। আমি তাকে জানালাম, সে জানালো এইসব ধরে রাখতে নেই, সংসারে এগুলো খুবই স্বাভাবিক বিষয়। আমিও মেনে নিলাম। তারপর এভাবে ধীরে ধীরে কাটতে লাগলো। সে আবারও গায়ে হাত তুললো। এবার আমি চুপ করে মেনে নিলাম না, মুখে যা বলার বলুক, গায়ে হাত তুলবে কেন? রাগ করে তার সঙ্গে বিছানা আলাদা করলাম। 2 দিন হলে শাশুড়ি বললেন, এভাবে চললে স্বামীর মন অন্যদিকে যাবে। তারপর পূর্বের মতো এবারও মানে নিলাম। আমার শাশুড়ির থেকে বেশি জ্বালাতো আমার শ্বশুর। হ্যাঁ, ঠিক বললাম, মানুষ শুনলে হয়তো অবাক হবে। সবসময় খুঁত ধরতো, তরকারি রান্না করলে একদিন স্বাদ নেই, কোনোদিন লবণ হয়নি, কোনোদিন ঝাল বেশি হয়েছে, আবার একদিন রান্নাই পারি না। অতিষ্ঠ হয়ে বলেছিলাম, তবে শাশুড়ি মাই না হয় রান্না করবে, আমি শিখে নিব। শাশুড়ির আপত্তি না থাকলেও ঘর আপত্তি ছিল শ্বশুরের। এইভাবে সংসার করব? শাশুড়ি এক হাতে সব করেছেন, আর কত কি? শুধু কি এতটুকুই আটকে ছিলেন? না, ফজরে আজান দিলে নামাজ পড়তে যাবেন, ঠিক তখনই আমাদের ঘরের সামনে এসে দরজায় ঢোল বাজাতে শুরু করতেন। নিজের ছেলে নামাজ না পড়লেও আমি ফজর উঠতে দেরি করলে হয়ে যেতাম জাহান্নামী। কেমন বউ আনলো ঘরে! যেদিন ওনার নামাজ থেকে ফেরার আগে উঠতে না পারতাম, সেদিন এসে আবার জানালায় ঢোল বাজাতে লাগতেন। উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন মসজিদে, এটাই ভালো দিক, কখনো মিস করবেন না। ঝড় বৃষ্টি যাই হোক, এটা নিয়ে ওনার অহংকার ছিলেন অনেক। নিজেকে জান্নাতের বাসিন্দা বানিয়েছিলেন, যেন আল্লাহ ওনাকে জান্নাতের টিকিট দিয়ে রেখেছিলেন। আমি আমার মতোই ছিলাম, কাউকে দেখে নামাজ পড়ার মানে নেই। ওয়াক্ত শেষ হওয়ার পূর্বে আমি নামাজ পড়ে নিতাম। এছাড়াও শ্বশুরের ছিল বিশাল জমি জমা, ধান চাষ করেন সেখানে। জমি দেখে আসা, আইল ঠিকঠাক করা, পানি ঠিকঠাক যাচ্ছে কিনা প্রতিদিন হলেও আমাকে 1-2 বার যেতে হতো। আবার ধান কাটা শেষে ধান সিদ্ধ শুকানোতেও কাজ করতে হতো। ধান সিদ্ধ করা, ধান শুকানো, এসব করা লাগতো। যদিও অস্বীকার করব না, শাশুড়ি আমার থেকে বেশি করতেন। রাস্তার মাঝে ধান শুকানো, ধানে পা দেওয়া, এইসব জনসমক্ষে করতে হতো। অথচ বিয়ের সময় পর্দাশীল মেয়ে লাগবে, পর্দা ছাড়া চলা যাবে না, এই হলো পর্দার নমুনা। জমিতে যাও, মানুষের সামনে ধান শুকাও, এখানে তাদের পর্দা লাগবে না। আমি বুঝতে পারতাম আমার শাশুড়ির জীবনটা বেশি সুখকর ছিল না, তবে তিনি অভ্যস্ত হয়ে গেছেন। তিনিও আমার মায়ের মতো ভুল করেছেন, এই বিষয়ে তাকে কিছু বলিনি আমি। বিয়ের তখন 4 মাসে পড়লো। আমার স্বামীর সঙ্গে তর্ক লাগলো একদিন ধান শুকানো নিয়ে। আমি বললাম, রাস্তায় অত মানুষ যাওয়া আসা করে, তাকেই দেখে, এছাড়াও আমার রোদের সমস্যা হয়, মাথা ব্যথার সমস্যা, একটা লোক নিলে কি হয়? তখন সে আমাকে বলল, আমার মা কি এই কাজগুলো করেনি? তাহলে আমার এত সমস্যা কেন? এটা নিয়ে লাগলো তর্ক। সেদিনও নিজের পুরুষত্ব জাহির করতে আমার গায়ে হাত তুললো। এবার আগের তুলনায় বেশিই ছিল। আমি কেঁদেছিলাম, অনেক কেঁদেছিলাম। কেঁদে খাবার দাবার কিছুই খাইছিলাম না। শাশুড়ি মায়ের বোধহয় খারাপ লেগেছিল, ছেলেকে বকলেন। এরপর তিনি খাবার এনে আমাকে পরামর্শ দিলেন, বাচ্চা নাও, বাচ্চা নিলে ঠিক হয়ে যাবে। সে এসে শুধু জিজ্ঞেস করলো, খাইনি কেন? উত্তর না দেওয়ায় আমাকে গালি দিল। সেদিন রাতে অনেক ভাবলাম, নিজের অতীত নিয়ে ভাবলাম। হ্যাঁ, কিছুটা হলেও আমার মায়ের জীবন দেখতে পারছিলাম, নিজের ভবিষ্যৎ। যদিও আমার মায়ের জীবন ছিল আরো করুণ, কষ্টের, অত্যাচারের। ছোটবেলায় বাবা মায়ের মাঝে ঘুমাতাম, মধ্যরাতে উঠে দেখতাম মা কাঁদছে, বাবা এসে চুলের মুঠি ধরে একের পর এক থাপ্পড় ঘুষি মারছে। ভয়ে এভাবেই মুখ চেপে থাকতাম আমি। ছোটবেলা থেকে মায়ের ভয়ঙ্কর জীবনের সাক্ষী ছিলাম আমি। বড় হয়ে শুধু ভাবতাম, মা এত ধৈর্য শক্তি নিয়ে কিভাবে থাকতে? মায়ের উত্তর ছিল, তোরা সন্তানেরা, তাই এই ভুল আমি করব না। বাচ্চা হলে পরবর্তীতে দেখা যাবে আমাকে বলবে, বাচ্চার কথা ভেবে হলেও সংসার করো। আমি এই জালে পা দিলাম না। একটা নিষ্পাপ জীবন একটা টক্সিক সম্পর্কে আনতে চাই না। আমার শিশুকাল যেমন কেটেছে, তেমন যেন আমার সন্তানের না হয়। দেখতে দেখতে ওর গায়ে হাত তোলা অভ্যাসে পরিণত হলো। এখানে ছোটখাটো বিষয়ে একটা হলে থাপ্পড় মারবে। একদিন অতিষ্ঠ হয়ে বাড়ি ছাড়লাম। 3-4 দিন বাদে সে নিতে এলো। বাবা তাকে বুঝালো, সে বলল আর হবে না, মানিয়ে চলে এলাম। কিন্তু অভ্যাস কি ছাড়তে পারে? 1 মাস না যেতে সে চুলের মুঠি ধরে লাথি মারলো। শাশুড়ি না থাকলে ওই দিন আমার মৃত্যু থেকে আটকাতে পারতো না। আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। শাশুড়ি আমাকে শানিত গলায় বললেন, এখনো কেন বাচ্চা নেওনি? যত দ্রুত সম্ভব বাচ্চা নাও, বাচ্চা হলে ছেলে মানুষের মন নরম হয়।